গল্পের শুরু হয় এক ঘন জঙ্গলের দৃশ্য দিয়ে। এক ব্যক্তি পাগলের মতো দৌড়ে চলেছে, এই আশায় যে হয়তো সে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে। কিন্তু জঙ্গলটি এতটাই ঘন যে বেরোনোর কোনো রাস্তা চোখে পড়ছিল না। সে লোকটি সূর্যের দিকে তাকিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে। তবুও সে দৌড়ানো বন্ধ করে না। দৌড়াতে দৌড়াতে একসময় সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি সাইনবোর্ডে লেখা ছিল 180 পয়েন্ট অফ নো রিটার্ন। এটা দেখে সে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে চারদিকের অন্ধকার ঘনিয়ে আসে এবং পুরো জঙ্গলে এক অজানা ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই সব পাখি একসঙ্গে উড়ে সেখান থেকে চলে যায়। বহু মাইল পথ অতিক্রম করার পরেও সে পুরো জঙ্গলে একটিও বন্যপ্রাণী দেখতে পায় না। মনে হয় এমন কিছু ছিল যার ভয়ে বন্য প্রাণীরাও পালিয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে আরও জোরে দৌড়াতে থাকে, কিন্তু কয়েক ঘন্টা দৌড়ানোর পর হঠাৎ সে থেমে যায় এবং তার মুখে গভীর হতাশা নেমে আসে, কারণ তার সামনে আবার সেই একই 180 নম্বর সাইনবোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন। তখন সে বুঝতে পারে যতই দৌড়াক না কেন এই জঙ্গল থেকে তার বেরোনো সম্ভব নয়। তাই সে এবার লুকোনোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে থাকে, কিন্তু আশপাশে লুকোনোর মতো কোনো নিরাপদ স্থান সে খুঁজে পায় না। বাধ্য হয়ে সে একটি গাছে উঠে পড়ে। ঠিক তখনই গাছের একটি ডাল ভেঙে যায় এবং সে অনেক উঁচু থেকে নিচে মাটিতে আছড়ে পড়ে। গাছ থেকে পড়ে সে মারাত্মকভাবে আহত হয়, তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়। অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে এবং চারদিকে অদ্ভুত গর্জনের শব্দ ভেসে আসে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে তার গলা শুকিয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হতে থাকে। হঠাৎই কেউ যেন তাকে টেনে নিয়ে যায়। কে তাকে টেনে নিয়ে গেল তা দেখানো হয় না, কিন্তু তার যন্ত্রণা ভরা চিৎকার আমাদের কানে ভেসে আসে। এই ঘটনার 6 দিন পর গল্প আমাদের নিয়ে যায় শহরে, যেখানে মিনা নামের একটি তরুণীকে দেখা যায়। সে একটি বার্ড শপে কাজ করে। এমন সময় তার বস এসে মিনাকে একটি সোনালী রঙের টিয়া পাখি শহর থেকে অনেক দূরের একটি জায়গায় ডেলিভারি দেওয়ার অর্ডার দেয়। বসের কথা মেনে নিয়ে মিনা সেই টিয়া পাখিটিকে ডেলিভারি দিতে বেরিয়ে পড়ে। সে গাড়িতে বসে নিজের মোবাইলে গন্তব্যস্থলের লোকেশন সেট করে এবং তার যাত্রা শুরু করে। শহর থেকে বেরোনোর পর মিনা একটি সাইনবোর্ডে অনেক মানুষের নিখোঁজ হওয়ার ছবি দেখতে পায়, কিন্তু মিনা সেদিকে বিশেষ মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। পথে চলতে চলতে সে শর্টকাট নেওয়ার জন্য জঙ্গলের রাস্তা ধরে এগোয়, যাতে দ্রুত টিয়া পাখিটিকে চিড়িয়াখানায় পৌঁছে দিতে পারে। এভাবেই সে জঙ্গলের একেবারে মাঝখানে এসে পৌঁছায়। এটাই সেই জায়গা যেখানে আগে আমরা এক ব্যক্তিকে নিখোঁজ হতে দেখেছিলাম। এখানে এসে মিনা ভয়ানকভাবে আটকে পড়ে। সে নিজের মোবাইলে ম্যাপ চেক করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক নেই, এমনকি তার গাড়ির রেডিও কাজ করছে না। মিনা ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোন দিক দিয়ে বেরোবে সেটাই সে আর বুঝতে পারে না। কিছুক্ষণ পর তার গাড়িও খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে সে সামনে তাকিয়ে দেখে পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড। মিনা কিছুই বুঝে উঠতে পারে না, তাই টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে সে আশপাশে সাহায্যের খোঁজে এগিয়ে যায়, কিন্তু চারদিকে সাহায্যের কোনো চিহ্নই নেই। এরপর সে আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে তার গাড়ি রাখা ছিল, কিন্তু সেখানে গাড়িটি আর নেই। এটা দেখে সে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় হয়তো সে ভুল জায়গায় এসে পড়েছে, কারণ এই জঙ্গলের প্রতিটি অংশ দেখতে একই রকম। এদিকে অন্ধকারও ক্রমশ ঘনিয়ে আসছিল। হঠাৎ আগের মতোই সব পাখি গাছ থেকে উড়ে পালিয়ে যায়। মিনার ভয় আরও বেড়ে যায়, কারণ মাটিও জোরে জোরে কাঁপতে শুরু করে। সে আশপাশে অন্য কারো উপস্থিতি টের পায়। ঠিক তখনই দূরে কারো ছায়া দেখতে পায়। মিনা দৌড়ে তার পেছনে যায়, কিন্তু সেখানে কাউকেই পায় না। হঠাৎ সে একটি বৃদ্ধা মহিলাকে দৌড়াতে দেখে। মিনা সাহায্যের আশায় তার পিছু নেয়, কিন্তু বৃদ্ধা থামে না, বরং আরও দ্রুত দৌড়াতে থাকে। হঠাৎ করেই সেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। তাকে খুঁজতে খুঁজতে মিনা সামনে এগোতেই জঙ্গলের ভেতরে একটি বড় ঘরের মতো জায়গা দেখতে পায়। সেই বৃদ্ধা ঘরের দরজা খুলে মিনাকে বলে, বেঁচে থাকতে চাইলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ো। কথাটা শুনে এক মুহূর্ত না ভেবে মিনা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায়। মিনা ঢুকতেই বৃদ্ধার দরজাটি বন্ধ করে তালা লাগিয়ে দেয়। মিনা দেখে এটি একটি অদ্ভুত ঘর, যার ভেতরে একটি বিশাল আয়না লাগানো। সেখানে ওই বৃদ্ধার সঙ্গে আরও দুজন মানুষ ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে মিনা জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? বৃদ্ধা উত্তর দেয়, এই জায়গাটাকে আমরা দ্য কেভ বলি। আমার নাম ম্যাডেলিন, এই মেয়েটির নাম কিয়ারা, আর এই ছেলেটির নাম ড্যানিয়েল। ম্যাডেলিন বলে, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আয়নার সামনে এসে দাঁড়াও, কেউ আমাদের দেখতে আসছে। মিনা ভয়ে জিজ্ঞেস করে, কে আমাদের দেখতে আসছে? কিন্তু ম্যাডেলিন কোনো উত্তর দেয় না। বাইরে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে শুরু করে। মিনা আতঙ্কিত হয়ে জানতে চায়, এই শব্দ কিসের? তখন কিয়ারা বলে, এদের আমরা ওয়াচার বলি। ওরা আয়নার অন্য পাশ থেকে আমাদের দেখে, কিন্তু আমরা ওদের দেখতে পাই না। প্রতিদিন সূর্য ডোবার পর ওরা আসে এবং ভোর হওয়া পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ করে। আয়নার ওদিক থেকে হঠাৎ জোরে শব্দ হতে থাকে। মিনা জিজ্ঞেস করে, এই শব্দ কেন?
ম্যাডেলিন জানায় ওয়াচার্স তোমার আগমনে খুশি, ওরা তোমার জন্য তালি দিচ্ছে। মিনা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। সে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চায়। যাদের ম্যাডেলিন ওয়াচার্স বলছিল তাদের কাউকেই মিনা কখনো দেখেনি, এমনকি অন্য কেউও না। রাত কেটে যায়, সকাল হলে সবাই ঘর থেকে বেরোয়। ম্যাডেলিন জানায় ওয়াচার্স শুধু রাতেই বেরোয়, দিনের বেলায় তারা জঙ্গলে অবাধে চলাফেরা করতে পারে। মিনা সারা রাত ভাবতে থাকে কখন সকাল হবে আর সে এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। তাই সকাল হতেই সে বেরোনোর পথ খুঁজতে শুরু করে। ম্যাডেলিন বাকিদের তাকে আটকাতে বারণ করে, যেন সে জানে মিনা যেভাবেই হোক ফিরে আসবে। যেতে যেতে ম্যাডেলিন শুধু বলে, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়, এই জঙ্গল থেকে বেরোনোর কোনো পথ নেই। সূর্য ডোবার আগে আমাদের এই ঘরে ফিরতে হয়, দেরি হলে প্রাণ হারাবে। কিন্তু মিনা কারো কথা শোনে না। টিয়া পাখিটিকে নিয়ে সে সামনে এগিয়ে যায়। কিছুদূর যেতেই আবার সেই পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখতে পায়। সে ভয় পেলেও হাল ছাড়ে না এবং সূর্যের দিক দেখে এগোতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারে না। একসময় রাস্তা শেষ হয়ে যায়। সে দেখতে পায় সে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যার চারপাশে যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। হতাশ হয়ে সে বসে পড়ে। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখে। ভয়ে চমকে উঠে সে পেছনে তাকিয়ে দেখে ম্যাডেলিন দাঁড়িয়ে আছে। ম্যাডেলিন তাকে সান্ত্বনা দিয়ে বলে, শুধু তুমিই নও, আরও অনেকেই এখান থেকে বেরোনোর চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। আমরাও তোমার মতোই হেরে এখানে থেকে গেছি। এখান থেকে বেরোনোর কোনো পথ নেই, চলো তোমাকে কিছু দেখাই। ম্যাডেলিন মিনাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় এবং বলে, এই জঙ্গলটাই এক শিকারী আর আমরা সবাই তার শিকার। বেঁচে থাকতে চাইলে আমাদের সঙ্গেই থাকতে হবে। সে জঙ্গলের চারপাশে বৃত্তাকারে লাগানো অসংখ্য পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখায়, যার মাঝখানে রয়েছে তাদের ঘর। ম্যাডেলিন জানায় এগুলো ঘর থেকে আধা দিনের দূরত্বে বসানো, এর বাইরে গেলে আর ফেরা সম্ভব নয়। তাই কখনো এই সাইন দেখলে অবহেলা করবে না। মিনা জিজ্ঞেস করে, এগুলো কে বানিয়েছে? ম্যাডেলিন উত্তর দেয়, একজন প্রফেসর বানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। আবার রাত নামে, সবাই ঘরের ভেতরে ফিরে আসে। প্রতি রাতে ওয়াচার্স তাদের দেখতে আসে। আজ কিয়ারা তাদের সামনে নাচ করে, কারণ ওরা এসব পছন্দ করে। এমন নয় যে প্রতি রাতে সবাইকে শুধু দাঁড়িয়ে থাকতে হয়, তারা যা খুশি করতে পারে, শুধু আয়নার দিকে পিঠ ফেরানো যাবে না। তা করলে ওয়াচার্স ভীষণ রেগে যায়। রাতে যেমন ওয়াচার্সের ভয়, তেমনি দিনে তাদের বেঁচে থাকাও কঠিন। প্রতিদিন খাবারের জন্য জঙ্গল থেকে শিকার করে আনতে হয়। পরদিন কিয়ারা ও মিনা শিকারে যায়। পথে মিনা জিজ্ঞেস করে, ওয়াচার্স আসলে কি চায়? কিয়ারা বলে, আমিও ঠিক জানি না। ম্যাডেলিন বলেছিল ওরা শুধু আমাদের পর্যবেক্ষণ করে, কিন্তু যদি আমরা ওদের দেখি তাহলে পাগল হয়ে যাব, কারণ ওরা ভীষণ ভয়ঙ্কর। কিয়ারা তখন একটি গর্ত দেখিয়ে বলে, জঙ্গলে এমন অনেক গর্ত আছে। দিনে ওয়াচার্স এই গর্তেই থাকে আর রাতে বেরোয়। সূর্যের আলো তাদের ত্বক পুড়িয়ে দেয় বলে তারা দিনে বেরোতে পারে না। কিয়ারা জানায় সে 5 মাস আগে তার স্বামীর সঙ্গে এই জঙ্গলে এসেছিল। 6 দিন আগে তার স্বামী পথ খুঁজতে বেরিয়েছিল। সে আশা করেছিল সে ফিরে এসে সবাইকে উদ্ধার করবে। এখানেই আমরা বুঝতে পারি কিয়ারার স্বামী সেই ব্যক্তি যাকে গল্পের শুরুতে জঙ্গল টেনে নিয়ে গিয়েছিল এবং যে ইতিমধ্যেই মারা গেছে। কথা বলতে বলতে তারা ঘরের কাছে ফিরে আসে। এখানে ম্যাডেলিন মিনাকে বেঁচে থাকার 3টি নিয়ম শেখায়। প্রথমত, রাতে কখনো দরজা খুলবে না। দ্বিতীয়ত, রাতে আয়নার দিকে পিঠ ফেরাবে না। তৃতীয়ত, দিনে গর্তগুলোর কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোয় থাকবে। যতদিন এই নিয়ম মানবে ততদিন বেঁচে থাকবে। কিন্তু মিনা ম্যাডেলিনের কথায় বিশ্বাস করে না। সেই রাতে সে ওয়াচার্স সম্পর্কে সত্য জানতে চায়। আয়নার গায়ে কান লাগিয়ে সে শব্দ শোনার চেষ্টা করে। কিছুই না শুনে তার মনে হয় ওয়াচার্সের গল্প সব মিথ্যে। তাই সে নিয়ম ভেঙে আয়নার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ে। এতে ওয়াচার্স ভীষণ রেগে যায় এবং আয়নায় জোরে জোরে আঘাত করতে থাকে। শব্দে ম্যাডেলিন ছুটে এসে মিনাকে আয়নার সামনে দাঁড়াতে বলে। তাতেই ওয়াচার্স শান্ত হয়। অর্থাৎ মানুষ যদি ওয়াচার্সকে পিঠ দেখায়, তারা সেটা অপমান হিসেবে নেয়। রাত কাটে। পরদিন মিনা ড্যানিয়েলের সঙ্গে শিকারে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কখনো কোনো ওয়াচার দেখেছ? ড্যানিয়েল বলে, আমি কখনো দেখিনি, আর যে ওয়াচার্সকে দেখে সে আর বাঁচে না। তখন মিনা বলে, আমার মনে হয় এসব ম্যাডেলিনের বানানো গল্প। আমাদের গর্তগুলো চেক করা উচিত, হয়তো বেরোনোর রাস্তা পাবো। ড্যানিয়েলও জঙ্গলে থেকে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে রাজি হয়। তারা গর্তের কাছে যায়। মিনা নিজেকে দড়ি দিয়ে বেঁধে গর্তে নামে। দড়ির অন্য প্রান্ত ড্যানিয়েল ধরে রাখে। নিচে নেমে মিনা অসংখ্য মানুষের জিনিসপত্র খুঁজে পায়, সবই ওয়াচার্সের শিকারদের। ড্যানিয়েল দড়ি দিয়ে ক্যামেরা, সাইকেল ও দরকারি জিনিস ওপরে তোলে। মিনা নিচে অপেক্ষা করছিল। ঠিক তখনই সে গর্তের ভেতরে কারো নড়াচড়া শব্দ শোনে। সে ড্যানিয়েলকে ডাকতে থাকে। হঠাৎ একটি ওয়াচার তার দিকে হাত বাড়ায়, কিন্তু সূর্যের আলো পড়তেই তার হাত পুড়ে যায়।
ঠিক তখনই ড্যানিয়েল দড়ি নামায় এবং মিনা দ্রুত উপরে উঠে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা জিনিসপত্র নিয়ে নিরাপদ ঘরে ফিরে আসে। ম্যাডেলিন জিজ্ঞেস করে, এগুলো কোথা থেকে পেলে? তারা মিথ্যে বলে, জঙ্গল থেকেই পেয়েছে। ম্যাডেলিন বহু বছর ধরে এই জঙ্গলে বসবাস করছিল। ম্যাডেলিন জানত যে এই জিনিসপত্র জঙ্গল থেকে নয়, বরং কোনো এক গর্তের ভেতর থেকে আনা হয়েছে। সে মিনাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি গর্তের ভেতরে কি দেখেছিলে? কিন্তু মিনা কিছুই বলে না। তবুও সবাই ভীষণ উত্তেজিত ছিল, কারণ তারা ভাবছিল আজ রাতে তারা অবশেষে ওয়াচার্সদের দেখতে পাবে। মিনা গর্তের ভেতর থেকে একটি ক্যামেরা পেয়েছিল, আর ড্যানিয়েল নানা কৌশলে সেই ক্যামেরাটি টিভির সঙ্গে যুক্ত করে ফেলে, যাতে সবাই টিভির পর্দায় ওয়াচার্সদের দেখতে পারে। ম্যাডেলিন বারবার তাদের বোঝাতে থাকে যে তারা মারাত্মক ভুল করছে, কিন্তু মিনা ও ড্যানিয়েল তার একটি কথাও শোনে না। সেদিন রাতে তারা সবাই ওয়াচার্সদের অপেক্ষায় বসে থাকে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও কেউ তাদের দেখতে আসে না। ঠিক তখনই ঘটতে শুরু করে ভয়ঙ্কর কিছু। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হয়। তারা তৎক্ষণাৎ টিভির দিকে তাকিয়ে দেখে পর্দায় মানুষের পা দেখা যাচ্ছে। দরজার বাইরে যে ছিল সে কিয়ারার স্বামীর কণ্ঠে কথা বলছিল এবং দরজা খুলতে বলছিল। কিয়ারা বিশ্বাস করে ফেলে যে তার স্বামী নিশ্চয়ই বেরোনোর পথ খুঁজে পেয়েছে এবং তাকে উদ্ধার করতে এসেছে। সে ছুটে গিয়ে দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডেলিন তাকে থামিয়ে দেয়। ম্যাডেলিন বলে, আমি নিশ্চিত বাইরে তোমার স্বামী নেই, কারণ এই গভীর রাতে কোনো মানুষই এই ঘর পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু কিয়ারা ম্যাডেলিনের কথা বিশ্বাস করে না এবং জোর করে দরজা খুলতে চায়। তখন ম্যাডেলিন বলে, ও তোমাকে ফাঁদে ফেলছে, তুমি ওকে পরীক্ষা করো, এমন কিছু জিজ্ঞেস করো যেটা শুধু তুমি আর তোমার স্বামী জানো। কিয়ারা দরজার বাইরে দাঁড়ানো লোকটিকে একটি বই সম্পর্কে প্রশ্ন করে, যেটার কথা তার স্বামীর জানার কথা ছিল, কিন্তু বাইরে থাকা লোকটি কোনো উত্তর দিতে পারে না। তখন তারা বুঝে যায় ওটা একজন ওয়াচার। দরজা না খোলায় ওয়াচার বাইরে লাগানো ক্যামেরাটি ভেঙে ফেলে। এখানেই তারা বুঝতে পারে যে ওয়াচার্সরা মানুষের রূপও নিতে পারে। এতে ওয়াচার্সরা ভয়ানক রেগে যায় এবং আয়নায় প্রচণ্ড আঘাত করতে শুরু করে। আয়নায় বড়সড় ফাটল ধরে যায়। তবে ম্যাডেলিন দ্রুত বুদ্ধি খাটিয়ে সবাইকে সারিবদ্ধভাবে আয়নার সামনে দাঁড় করায়। এতে ওয়াচার্সদের রাগ কিছুটা কমে যায় এবং তারা সেখান থেকে সরে যায়। এরপর মিনা ম্যাডেলিনকে সত্যিটা বলে দেয়, তারা গর্ত থেকেই এইসব জিনিস চুরি করেছে। এ কথা শুনে ম্যাডেলিন প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমরা দ্বিতীয় নিয়মটাও ভেঙেছ। পরদিন সকালে ম্যাডেলিন নিজেই গর্ত থেকে আনা সব জিনিস তুলে নিয়ে আবার সেই গর্তেই ফেলে আসে। এতে ওয়াচার্সদের রাগ কিছুটা শান্ত হয়। কিন্তু এরপর থেকেই জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে ড্যানিয়েলের ওপর। সে হঠাৎ হঠাৎ অকারণে ভীষণ রেগে যায়। অন্যদিকে কিয়ারা, যে এতদিন আশা করছিল তার স্বামী বেঁচে আছে এবং একদিন ফিরে এসে তাকে উদ্ধার করবে, এবার বুঝে যায় তার স্বামী আর ফিরবে না। এই উপলব্ধি তাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে সিদ্ধান্ত নেয় ওয়াচার্সদের গর্তে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কারণ তার আর বেঁচে থাকার কোনো কারণ নেই। ঠিক যখন সে তা করতে যাচ্ছিল, মিনা এসে তাকে বাঁচিয়ে ফেলে। এই সময় দেখা যায় ড্যানিয়েল অদ্ভুত দৃষ্টিতে ম্যাডেলিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে ক্ষিপ্তরমে ম্যাডেলিনকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, এবার থেকে আমি আর এই বুড়ির কোনো নিয়ম মানব না, এখন শুধু আমার কথাই চলবে। রাত ঘনিয়ে আসছিল, তাই ড্যানিয়েল দৌড়ে ঘরের দিকে যায় এবং কিয়ারাও তার পেছনে যায়। মিনা তখন ম্যাডেলিনের কাছে গিয়ে তার বাঁধন খুলতে থাকে। অন্যদিকে ড্যানিয়েল ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং মিনা ও ম্যাডেলিনকে বাইরে ওয়াচার্সদের সামনে ফেলে রেখে দেয়। মিনা ও ম্যাডেলিন দরজা খুলতে ড্যানিয়েলের কাছে কাকুতি মিনতি করে, কিন্তু সে দরজা খোলে না। চারদিক অন্ধকারে ঢেকে যায় আর ওয়াচার্সদের বেরোনোর সময় হয়ে আসে। বাধ্য হয়ে তারা প্রাণ বাঁচাতে একটি ঘন গাছের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরই তারা ওয়াচার্সদের ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনতে পায়। এই সময় প্রথমবারের মতো আমরা ওয়াচার্সদের স্পষ্ট এক ঝলক দেখতে পাই। লম্বা, শীর্ণ, ভয়ানক চেহারার সেই সব প্রাণী একে একে গর্ত থেকে বেরিয়ে ঘরের দিকে এগোতে থাকে। কিন্তু ঘরের সামনে এসে যখন তারা দেখে মিনা ও ম্যাডেলিন সেখানে নেই, তখন তারা জঙ্গলের ভেতরে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। ওয়াচার্সরা দূরে চলে যেতেই সুযোগ নিয়ে মিনা ও ম্যাডেলিন আবার ঘরের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে ড্যানিয়েলকে দরজা খুলতে অনুরোধ করে। এবার ড্যানিয়েলের মনে দয়া জাগে এবং সে দরজা খুলে দেয়। ভেতরে ঢোকার পর ম্যাডেলিন প্রথমে ড্যানিয়েলকে ধমক দেয়, তারপর সবাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওয়াচার্সদের সম্পর্কে ভয়ঙ্কর সত্য বলতে শুরু করে। সে বলে, আমরা এতগুলো নিয়ম ভেঙেছি যে এবার আর ওয়াচার্সরা আমাদের ক্ষমা করবে বলে মনে হয় না, তাই আমি তোমাদের ওদের আসল সত্যটা জানাতে চাই।
ম্যাডেলিন জানায় যখন সে প্রথম এখানে এসেছিল তখন সে এমন কিছু দেখেছিল যা তাকে আতঙ্কিত করে দিয়েছিল। সে নিজেরই এক প্রতিরূপ দেখেছিল। আসলে সেটি ছিল এক ওয়াচার যে তার রূপ নেওয়ার চেষ্টা করছিল, যদিও তার চোখ আর চুল পুরোপুরি নিখুঁত ছিল না। মিনা জিজ্ঞেস করে, এই ওয়াচার্সরা আসলে কি? ম্যাডেলিন উত্তর দেয়, ওরা আসলে ফেয়ারি। বহু বছর আগে ফেয়ারিরা মানুষের সঙ্গেই বাস করত। তারা ছিল ডানাওয়ালা জাদুকরী প্রাণী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের শক্তিকে ভয় পেতে শুরু করে। তাই মানুষ ফেয়ারিদের ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। মানুষের সংখ্যা ছিল বেশি, ফলে ফেয়ারিরা টিকতে পারেনি। মানুষ তাদের জঙ্গলের গভীরে বিশাল গর্তে বন্দি করে অভিশাপ দিয়ে চিরকালের জন্য আটকে রাখে। শত শত বছর ধরে তারা সেই গর্তে বন্দি ছিল, কিন্তু ধীরে ধীরে তারা মাটির নিচে সুড়ঙ্গ কেটে বেরোনোর পথ বানায়। আজ সেই ফেয়ারিরাই ওয়াচার্স হয়ে আমাদের সামনে আসে। দীর্ঘদিন মাটির নিচে থাকার ফলে তারা তাদের ডানা ও জাদু শক্তি হারিয়েছে। সূর্যের আলোতেও তারা কষ্ট পায়, কিন্তু এখনও তাদের রূপ বদলানোর ক্ষমতা রয়েছে। ড্যানিয়েল প্রশ্ন করে, ওয়াচার্সরা আমাদের কাছ থেকে কি চায়? কেন তারা প্রতি রাতে আমাদের দেখে? ম্যাডেলিন জানায়, ওরা আবার মানুষের সমাজে ফিরে যেতে চায়, কিন্তু নিজেদের আসল রূপে তারা মানুষের মাঝে থাকতে পারে না। তাই তারা আমাদের এখানে রেখেছে, আমাদের পর্যবেক্ষণ করে আমাদের রূপ নিতে এবং মানুষের আচরণ শিখতে। ঠিক তখনই হঠাৎ সব ওয়াচার্স ফিরে আসে। তারা বুঝতে পারে যে মিনা ও ম্যাডেলিন আবার ঘরে ঢুকে পড়েছে, আর তাতেই তারা উন্মত্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা শুরু করে। 4 জন মিলে টেবিল টেনে দরজার সামনে ঠেকিয়ে দেয়, কিন্তু ওয়াচার্সদের শক্তি ছিল অসম্ভব বেশি। তারা বুঝে যায় শিগগিরই ওয়াচার্সরা ভেতরে ঢুকে পড়বে এবং মৃত্যু একেবারে সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখন তারা লক্ষ্য করে টেবিল টানতে গিয়ে কার্পেট সরে গেছে। কার্পেট সরাতেই নিচে একটি বিশাল লোহার দরজা দেখা যায়। দ্রুত দরজাটি খুলতেই তারা দেখতে পায় নিচে একটি বিশাল বাংকার। সবাই তাড়াতাড়ি বাংকারের ভেতরে ঢুকে ওপর থেকে লোহার দরজা বন্ধ করে দেয়। তারা অবাক হয়ে যায়, এতদিন এখানে থেকেও তারা জানত না এই বাংকারটি এখানে রয়েছে। বাংকারের ভেতরে ছিল অসংখ্য সুবিধা, 1000 দিনের খাবার, একটি কম্পিউটার এবং নানা প্রয়োজনীয় জিনিস। মিনা জানতে চায় এই জায়গাটা কে বানিয়েছে। সে কম্পিউটারটি চালু করে। ভেতরের তথ্য খুলে জানা যায় এই সব কিছু বানিয়েছিল প্রফেসর মার্টিন। তিনি এই প্রাণীদের সম্পর্কে জানতেন এবং ওয়াচার্সদের ওপর গবেষণা করতে চেয়েছিলেন। তাই তিনি এই বাংকার বানান। টাকার লোভ দেখিয়ে তিনি অন্য মানুষদের এখানে কাজের জন্য আনতেন আর রাতে তাদের ওপরের ঘরে ফেলে রেখে নিজে বাংকারে লুকিয়ে পড়তেন। এরপর ওয়াচার্সরা সেই মানুষদের খেয়ে ফেলত। পরের ভিডিওতে ডক্টর মার্টিন জানান যে তার গবেষণার সময় তিনি একেবারেই ভিন্ন ধরনের এক ফেয়ারির সন্ধান পেয়েছিলেন, যে আলোতেও সেই গভীর গর্তগুলো থেকে বাইরে বেরিয়ে আসতে পারত। ডক্টরের ভাষ্য অনুযায়ী সেই ওয়াচার এক ছোট্ট শিশুকন্যার একেবারে নিখুঁত রূপ ধারণ করেছিল, এমনভাবে যে তাকে কেউই চিনতে পারত না। সে ছিল শান্ত ও নিরীহ। সে ডক্টর মার্টিনকে হত্যা করেনি, বরং ডক্টর মার্টিনই তাকে এখানে নিয়ে এসেছিলেন। ঠিক তখনই প্রফেসর ক্যামেরাটি অন্যদিকে ঘুরিয়ে দেন। তখন দেখা যায় শিশুকন্যার রূপ নেওয়া সেই ভয়ঙ্কর প্রাণীটিকে প্রফেসর একটি খাঁচার ভেতরে বন্দি করে রেখেছেন। কে জানে ডক্টর তার ওপর কী ধরনের ভয়াবহ পরীক্ষা চালাতে যাচ্ছিলেন। কম্পিউটারে অসংখ্য ভিডিও ছিল, আর প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু তথ্য লুকিয়েছিল। মিনা শুধু এটুকুই জানতে চাইছিল শেষ পর্যন্ত আসলে কি ঘটেছিল। তাই সে সর্বশেষ ভিডিওটি চালু করে, যেখানে সে দেখে প্রফেসর নিজেকে এবং সেই ফেয়ারিকে হত্যা করতে যাচ্ছেন। মৃত্যুর আগে তিনি এই জঙ্গলে আটকে পড়া মানুষদের বেরিয়ে যাওয়ার পথ বলে দেন এবং জানান সন্ধেবেলায় যেদিক দিয়ে পাখিরা উড়ে যায় সেই দিকেই দৌড়ালে তারা এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে। সেই রেকর্ড করা বার্তায় তিনি আরও বলেন, যদি কেউ এই জঙ্গল থেকে বেরোতে সফল হয় তবে যেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার সমস্ত গবেষণা ধ্বংস করে দেয়, কারণ এখানে এসে তিনি এক ভয়াবহ ভুল করেছিলেন। এরপর প্রফেসর ওপরে উঠে যান এবং কিছুক্ষণের মধ্যেই পরপর দুটি গুলির শব্দ শোনা যায়। তখন সবাই বুঝতে পারে প্রফেসর আগে সেই ফেয়ারিকে হত্যা করেছেন এবং তারপর নিজেকেও গুলি করেছেন। যাই হোক, সেই রাতটায় 4 জনই খুব খুশি ছিল, কারণ অবশেষে তারা এই জঙ্গল থেকে মুক্তির পথ পেয়ে গিয়েছিল। পরের সকালে সবাই বাংকার থেকে বেরিয়ে দেখে তাদের সেফ হাউসটি ওয়াচাররা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আর সেদিনই তাদের যে কোনো মূল্যেই জঙ্গল ছাড়তে হবে, নইলে এরা সবাই মারা যাবে। কারণ রাতের বেলায় লুকিয়ে থাকার মতো আর কোনো ঘরও তাদের কাছে অবশিষ্ট ছিল না। তাই তারা এখন জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পথ ধরে এগোতে শুরু করে। যে পাখিগুলোর কথা অধ্যাপক বলছিলেন সেগুলো তো সন্ধেবেলাতেই উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের সন্ধে নামার আগেই জঙ্গল ছেড়ে বেরোতে হবে। সেই কারণে মিনা তার কাছে থাকা তোতাটিকে মুক্ত করে দেয়। তোতাটি যেদিকে উড়ে যায় তারা সেই দিকেই হাঁটতে শুরু করে।
হাঁটতে হাঁটতে পথের মধ্যেই তারা একটি কবর খুঁজে পায়। সেই কবরটি দেখে ম্যাডলিন জানায় একসময় ছিল যখন এরা মানুষের সঙ্গেই বসবাস করত, কিন্তু মানুষেরা তাদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছিল, তাদের সঙ্গে প্রতারণা করেছিল এবং এই জঙ্গলেই ফাঁদে ফেলে রেখে নিজেরা চলে গিয়েছিল। বহু ঘন্টা ধরে যাত্রা করার পর তারা এক নদীর ধারে এসে পৌঁছায়। সেখানে তারা অধ্যাপকের একটি নৌকা দেখতে পায়, যা দেখে সবাই খুব আনন্দিত হয়। কিন্তু সেই আনন্দ খুব অল্প সময়ের অতিথি ছিল, কারণ ততক্ষণে চারদিক অন্ধকারে ঢেকে গেছে এবং ওয়াচারদের আসার সময় হয়ে গিয়েছিল। তার আগেই তারা ডক্টর মার্টিনের নৌকায় উঠে এখান থেকে দূরে চলে যেতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে কারো ডাক শোনা যায়। পেছনে ফিরে তাকাতেই তারা দেখতে পায় সে কিয়ারার স্বামী, যে সাহায্যের জন্য আর্তনাদ, সে তখন গুরুতর আহত অবস্থায় ছিল। বাকিরা সবাই ইতিমধ্যেই নৌকায় উঠে পড়েছিল, তাই ড্যানিয়েল একাই তাকে সাহায্য করতে এগিয়ে যায়। ড্যানিয়েল কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে শুরু করে, কিন্তু ঠিক তখনই নৌকা থেকে তারা দেখে ড্যানিয়েল যাকে সাহায্য করতে গিয়েছিল সে কোনো মানুষ নয়, বরং এক ওয়াচার, যে তাদের সামনেই ড্যানিয়েলের রূপ ধারণ করেছে। তারা কিছুই করতে পারছিল না, সেই ওয়াচার ড্যানিয়েলকে হত্যা করে ফেলে। তারা জানত যে ওয়াচাররাই নদী পার হতে পারে না, আর শেষ পর্যন্ত তারা নদী পার হয়ে শহরে পৌঁছে যায়। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে এরপর। শহরে পৌঁছানোর পর তিনজন তিনটি ভিন্ন পথে চলে যায়। কয়েকদিন পরে মিনা দ্রুত ডক্টর মার্টিনের কথা মতো তার বিশ্ববিদ্যালয়ে আসে তার সমস্ত গবেষণার তথ্য ধ্বংস করতে। সে ডেটা ডিলিট করার আগেই সেখানে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়, আর সেই টেপ রেকর্ডার থেকেই মিনা জানতে পারে এক ভয়ঙ্কর নতুন রহস্য। হাজার হাজার বছর আগে মানুষ আর ফেয়ারিরা একসঙ্গে বসবাস করত, এমনকি তাদের মধ্যে বিয়েও হতো। মানুষ আর ফেয়ারির মিলনে যে সন্তানদের জন্ম হতো, তাদের মধ্যে মানুষ ও ফেয়ারি দুজনেরই গুণাবলী থাকত। তাদের বলা হতো হাফলিংস। এই হাফলিংদের একটি বিশেষ ক্ষমতা ছিল, তারা রূপ পরিবর্তনে এতটাই দক্ষ ছিল যে মৃত কোনো মানুষের রূপও ধারণ করতে পারত। প্রফেসরের বিশ্বাস ছিল যখন মানুষ ফেয়ারিদের জঙ্গলের গভীর গর্তে বন্দী করেছিল, তখন হাফলিংরা মানুষের মধ্যেই চুপিসারে রূপ বদলে বসবাস শুরু করে, আর আজও তারা কোনো না কোনো রূপে মানুষের মাঝেই বিদ্যমান। মিনা যখন প্রফেসরের অফিসে এসে তল্লাশি শুরু করে, তখন সেখানে এমন কিছু ছবি তার হাতে আসে যা দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। ছবিগুলোতে প্রফেসরের পাশে যে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তিনি আর কেউ নন, ম্যাডলিন। আর ভয়ঙ্কর সত্যটা ছিল এই যে ম্যাডলিন আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী। এতে মিনা ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। ম্যাডলিন কেন কখনো তাকে এসব কথা বলেনি? এই গভীর বিভ্রান্তি ভাগ করে নেওয়ার জন্য সে কিয়ারার কাছে যায় এবং তাকে জানায় যে জঙ্গলে যেই ম্যাডলিনের সঙ্গে তাদের দেখা হয়েছিল সেই আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী। কিন্তু ম্যাডলিন ইচ্ছে করেই এই সত্য লুকিয়ে রেখেছিল, কারণ সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল এক রূপ বদলাতে পারা ফেয়ারি। মিনা তার গবেষণায় জানতে পারে যে বহু বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডলিন ক্যান্সারে মারা গিয়েছিলেন। এই কথা শুনে কিয়ারা বিস্ময়ে বলে ওঠে, তাহলে এতদিন ধরে আমাদের সঙ্গে যে ম্যাডলিন ছিল সে কে? তখন মিনা বলে, এখন সবকিছু আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে প্রফেসর তার স্ত্রীর মৃত্যুর শোকে ভেঙে পড়েছিলেন এবং যে কোনো মূল্যে তাকে আবার ফিরে পেতে চাইতেন। আর যখন তিনি এই রূপ বদলানো ফেয়ারিদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন, তখন তিনি সেই ফেয়ারিটিকে বন্দী করে ফেলেন যে এক নিখোঁজ শিশুকন্যার রূপ নিয়ে তার সামনে এসেছিল। প্রফেসর নিজের স্ত্রীর ছবি দেখিয়ে সেই ফেয়ারিটিকে ম্যাডলিনের মতো করে গড়ে তোলেন, কারণ সে ফেয়ারিটি অন্যদের থেকে আলাদা ছিল, সে দিনের আলোতেও বাইরে বেরোতে পারত। মিনা বলে, আমি ম্যাডলিনকে এখানে ডেকে এনেছি, আমাদের যেভাবেই হোক তাকে আবার জঙ্গলে পাঠাতে হবে। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে মানুষটি নামল তাকে দেখে মিনার শ্বাস গলায় আটকে যায়। সে ছিল কিয়ারা। অর্থাৎ এতক্ষণ যে কিয়ারা মিনার সঙ্গে ছিল সে আসলে ম্যাডলিন, যে কিয়ারার রূপ ধারণ করেছিল। কিয়ারা ঘরের ভেতরে ঢুকতেই ম্যাডলিন হঠাৎ কিয়ারার স্বামীর রূপ নিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। মিনা তখন ম্যাডলিনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? উত্তরে ম্যাডলিন রাগে ফেটে পড়ে বলে, আমি ফেয়ারিদের মধ্যে সবচেয়ে আলাদা এক সৃষ্টি। ছোটবেলা থেকেই আমার সঙ্গীরা আমাকে নিয়ে ঠাট্টা করত। তারা আমাকে তাদের সঙ্গে থাকতে দিত না, কারণ আমি সবার থেকে আলাদা ছিলাম। ধীরে ধীরে আমি সেই জঙ্গলে একা হয়ে পড়ি এবং মানুষের জগতে এসে তাদের সঙ্গে মিশে থাকতে চাই। সে আরও বলে, একদিন প্রফেসর সেই জঙ্গলে এসেছিল। সে আমাকে খাঁচায় বন্দি করে বলেছিল যদি আমি তার স্ত্রীর রূপ নেই তাহলে সে আমাকে জঙ্গল থেকে বের করে নিয়ে যাবে। আমি তার কথা বিশ্বাস করেছিলাম। সে আমাকে ম্যাডলিনের সব কিছু শিখিয়েছিল, কিন্তু পরে সেই প্রতারক প্রফেসর আমাকে মারতে চেয়েছিল। তাকে মারার আগেই আমি তাকেই হত্যা করি। তোমরা মানুষ কখনোই বিশ্বাসযোগ্য ছিলে না আর কখনো হবেও না। এখন তুমি আমার সত্য জেনে গেছো, তাই তোমাকেও মরতে হবে। তোমাকে হত্যা করে আমি তোমার রূপ নিয়েই মানুষের মধ্যে বেঁচে থাকব।
এই কথা বলে ম্যাডলিন হঠাৎ মিনার রূপ ধারণ করে এবং তার গলা চেপে ধরতে শুরু করে। শ্বাসরুদ্ধ অবস্থায় মিনা তখন বলে, প্রফেসর কি তোমাকে কখনো বলেনি তুমি কেন দিনের আলোতে বেরোতে পারো? আসলে তুমি এক হাফলিং, আধা মানুষ আধা ফেয়ারি। এই কারণেই তুমি মানুষ আর ফেয়ারি দুই দুনিয়াতেই থাকতে পারো। আমি জানি একা থাকার কষ্ট কেমন হয়, কিন্তু তুমি একা নও। তোমার মতো আরও হাফলিং রয়েছে যারা কোনো না কোনো রূপে মানুষের মধ্যেই বসবাস করছে। এই সত্য জানার সঙ্গে সঙ্গেই ম্যাডলিনের শরীর হঠাৎ তার আসল রূপ নিতে শুরু করে। চোখের পলকেই তার পিঠে ডানা গজিয়ে ওঠে, আর সে মিনাকে সেখানে ফেলে রেখে উড়ে চলে যায়। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় মিনা তার বোনের সঙ্গে থাকতে শুরু করেছে। সে তার বোনকে বলে, আমার মনে হয় সেই ফেয়ারি এখনও আমাকে অনুসরণ করছে। তখন তার বোন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, এমন কিছুই নয়। কিন্তু গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি একটি ছোট্ট মেয়ে মিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, ম্যাডলিন, যে এখন সেই রূপেই মানুষের জগতে বসবাস করছে। আর এইভাবেই গল্পের পরিসমাপ্তি ঘটে।